हेलो फ्रेंड्स अस्सलामु आलाइकुम एवरीवन नमस्कार आदाब। आई थिंक এই ক্লাসটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাস নাম্বার 5। যদি আপনারা ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজভাবে দেখছেন তাহলে অনেক ভালো, আর যদি আপনি চ্যানেলের মধ্যে নতুন হন তাহলে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নেবেন। সেগুলি যদি দেখেন তাহলে আপনার একটু বেসিক থেকে ক্লাসগুলো দেখতে পারবেন। আর যে বেসিক কোয়েশনগুলি থেকে আমাদের কনসেপ্ট তৈরি হয়, এই ক্লাসগুলি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ আমি একদম বেসিক যে কোয়েশন সেগুলি থেকে শুরু করছি। আর আজকের যে কোয়েশন পেপার এটা আপনি মক টেস্ট হিসাবে ধরে নেবেন। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন এই কোয়েশনটা একটু ডিফারেন্ট হবে, একটু চেঞ্জ থাকবে, কারণ এটা হচ্ছে অনলাইনের কোয়েশন পেপার। প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অনেক ইম্পর্টেন্ট। দেখেন যতটুকু কোয়েশন ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ার ডিসকাস করেছি, আর সিটেটের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন অনেক রিপিট করে, আর যদি রিপিট না করে তাহলে ঠিক ওই প্যাটার্নটা ফলো করে, জাস্ট একটু কোয়েশনটা মডিফাই করে সেই কোয়েশনটাই দেয়। তাই প্রিভিয়াস ইয়ার অনেক ইম্পর্টেন্ট। আপনারা প্রিভিয়াস ক্লাসগুলি থেকে দেখে নেবেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। আর এরপরে যদি লেটস লার্নের মধ্যে যে ক্লাসগুলি দেখবেন তাহলে আপনার কনসেপ্টটা দেখতে ভালো হবে বা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ বেসিক কোয়েশন যদি প্রথমে ক্লিয়ার না থাকে তখন নতুন কোয়েশন দেখে আপনার ভালোভাবে কনসেপ্টটা তৈরি হবে না। প্রিভিয়াসটা অনেক ইম্পর্ট্যান্ট থাকে। তাহলে আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে ডেভেলপমেন্টটা কি? ইউনিডাইমেনশনাল। ইউনিডাইমেনশনাল মানে হচ্ছে যে এক আয়ামি অর্থাৎ অন্য কোনো আয়াম নাই, শুধু একমাত্র একটা। কখনো ডেভেলপমেন্টটা ইউনিডাইমেনশনাল হয় না, মাল্টি ডাইমেনশনাল হয়। তারপরের অপশন হচ্ছে ইউনিডাইরেকশনাল। ইউনি মানে সিঙ্গেল, কখনো ডেভেলপমেন্ট সিঙ্গেল ডাইরেকশনাল হয় না, মাল্টি ডাইরেকশনাল হয়। কারণ ফিজিক্যাল, কগনিটিভ, সোশিয়াল, ইমোশনাল কত ধরনের আছে ডেভেলপমেন্ট, বাচ্চার একদিকে হচ্ছে না আরেক দিকে হচ্ছে, এইভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে মাল্টি ডাইরেকশনাল। তারপরে অপশন 3 হচ্ছে মডিফাইয়েবল। ডেভেলপমেন্টকে মডিফাই করা যাবে। অবশ্য ডেভেলপমেন্ট ইজ মডিফাইয়েবল, কারণ যেমন আপনি একটা সাবজেক্ট পড়ছেন, পরে আপনি কিছু বুঝতে পারছেন না, তারপরে কী করছেন, কোনো টিচারের কাছে গেলেন, সেই সাবজেক্টটা বুঝলেন, তারপরে আপনার ডেভেলপড হয়ে গেল। অবশ্য প্রথমে ছিল না ডেভেলপড, তারপরে যখন অন্য টিচার বা অন্য কারো কাছ থেকে সেই সাবজেক্টটা বুঝলেন তখন আপনার জন্য বোঝা হয়ে গেল, মানে মডিফাই করা গেল। ডেভেলপমেন্টটাকে মডিফাই করা যায় কিন্তু রিভার্স করা যায় না। রিভার্স বলতে যেমন একটা বাচ্চা, আপনি এখন অ্যাডাল্টহুডের মধ্যে আছেন, এখন কি ইনফেন্সির মধ্যে যেতে পারবেন না। ডেভেলপমেন্টটা রিভার্স করা যায় না কিন্তু মডিফাই করা যায়। অপশন 4 হচ্ছে টোটালি জেনেটিক্যালি প্রি প্রোগ্রামড, মানে একমাত্র হেরিডিটি থেকে কমপ্লিটলি একদম টোটালি তাকে হেরিডিটির সাথে এটা বলতে পারবে না। কোনো জিনিস টোটালি না, কিছু জিনিস হেরিডিটি হতে পারে, কিছু জিনিস এনভায়রনমেন্ট হতে পারে, ডাইরেক্ট একদম হেরিডিটি হতে পারে না। তাই অপশন এটা কেটে গেল। অপশন 3 যেটা সেটা হচ্ছে সঠিক, ডেভেলপমেন্ট ইজ মডিফাইয়েবল। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2। Which of the following is definitely predetermined by genetics heredity? একদম হেরিডিটির সাথে প্রিডিটারমাইন্ড কি জিনিস হয়ে যায়? চুজ অফ ইউর ফ্রেন্ডস। আপনি বন্ধুত্ব চুজ করলেন, কাকে বন্ধু বানাবেন কাকে বন্ধু বানাবেন না, সেটা আপনি হেরিডিটি থেকে নির্ধারিত হয় না, এটা আপনি এনভায়রনমেন্ট থেকে নির্ধারিত করেন, এটা ভুল। কালার অফ দি আইস, আপনার যে চোখের যে কালার আছে সেটা প্রিডিটারমাইন্ড থাকে হেরিডিটি থেকে। তারপরে আপনার যে কালার অফ স্কিন বা কালার অফ আইস বা কালার অফ হেয়ার, এইগুলি প্রিডিটারমাইন্ড থাকে হেরিডিটি থেকে। অপশন 2টা সঠিক লাগছে। একাডেমিক সাকসেস, আপনার যে একাডেমিক সাকসেস কতটুকু আছে এটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে। ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস, এটাও এনভায়রনমেন্টের প্রতি। তারপরে নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 3। ড্যাশ রিফার্স টু দি লার্নিং দ্যাট চিলড্রেন আন্ডারগো হোয়েন দে এন্টার সোশিয়াল ইনস্টিটিউশন সাচ এ স্কুল। ম্যাচুরেশন, প্যাসিভ সোশ্যালাইজেশন,
তারপরে প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন। এখানে সোশ্যালাইজেশনের কথা বলা হচ্ছে যে স্কুলটা কী ধরনের সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন দুই ধরনের, প্রাইমারি সোশ্যালাইজেশন আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি হচ্ছে ফ্যামিলিটা সবসময় প্রাইমারি সোশ্যালাইজেশন থাকে, কারণ একটা বাচ্চা তার প্রথম যে সোশ্যালাইজেশন, সমাজের মধ্যে কিভাবে চলা, কিভাবে ফেরা, কিভাবে থাকা, কিভাবে কথা বলা, সেগুলি সবার প্রথমে একটা ফ্যামিলির থেকে শিখে। ফ্যামিলিকে বলা হয় প্রাইমারি সোশ্যালাইজেশন। আর বাকি যেগুলি থাকে সেগুলি সেকেন্ডারি থাকে। স্কুলটা হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। অপশন 4 যেটা, সেটা হচ্ছে সঠিক। প্রাইমারি হয় ফ্যামিলি। প্যাসিভ সোশ্যালাইজেশন, একটি সোশ্যালাইজেশন হচ্ছে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন, আর আরেকটি হচ্ছে প্যাসিভ সোশ্যালাইজেশন। এটা হচ্ছে এজেন্সিস অফ সোশ্যালাইজেশন বলতে পারেন। অ্যাক্টিভ সোশ্যালাইজেশন সেইটা যেটা বাচ্চা ডাইরেক্টভাবে ইনভলভ থাকে, ডাইরেক্ট ইন্টারাকশন থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ যেটা বাচ্চা ডাইরেক্টভাবে নয়, যেমন ইনডাইরেক্টভাবে, যেমন প্যারেন্টস যে জায়গার মধ্যে জব করেন সেই জায়গাটা বাচ্চার জন্য প্যাসিভ সোশ্যালাইজেশন হবে, বা লাইব্রেরিটা প্যাসিভ সোশ্যালাইজেশন হবে। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 4 নাম্বার। স্কুল হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। নেক্সট question number 4. In Kohlberg moral development theory, stage 3 at level 2 conventional morality is referred to. কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন তিনি, 3টা লেভেল দিয়েছেন আর 6টা স্টেজ দিয়েছেন। প্রথম লেভেল হচ্ছে কনভেনশনাল, প্রি কনভেনশনাল প্রথম লেভেল। সেকেন্ড লেভেল হচ্ছে কনভেনশনাল, আর থার্ড লেভেল হচ্ছে পোস্ট কনভেনশনাল। এক একটি লেভেলের মধ্যে দুইটা স্টেজ আছে। যেমন প্রি কনভেনশনের মধ্যে 2টা স্টেজ আছে, তারপরে যে স্টেজ আছে কনভেনশনাল, সেখানে আরও 2টা, তারপরে পোস্ট কনভেনশনাল, সেখানে আরও 2টা। এখানে বলছে লেভেল 2 মানে কনভেনশনাল লেভেল। আর লেভেল 2 স্টেজ নম্বর 3 কোনটা? অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট হচ্ছে প্রথম স্টেজ। যে লেভেল 1 প্রথম স্টেজ হচ্ছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, এটা হবে না। তারপর হচ্ছে 2 নম্বর গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, এটাই হচ্ছে স্টেজ নাম্বার 3 আর লেভেল নাম্বার 2। কনভেনশন লেভেলের প্রথম স্টেজ মানে স্টেজ নাম্বার 3, সিকোয়েন্সে গেলে স্টেজ নাম্বার 3, সেটা হচ্ছে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। মানে এই স্টেজের মধ্যে একটা বাচ্চা প্রেজ বা অনেস্ট কারো অ্যাপ্রুভ পাওয়ার জন্য যেটা করে সেই স্টেজ হচ্ছে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। যেমন একটা বাচ্চা পড়তে বসছে, তার মা বলবে যে তুমি অনেক ভালো, আমি তোমাকে ভালো বলবো, তুমি এই জন্য পড়তে বসো। কিংবা যে তার রেজাল্টটা অনেক ভালো করবে, তারপরে মা তাকে বলবেন তুমি অনেক ভালো পড়েছো। এইভাবে যে এই তারিফের জন্য যে জিনিসটা করে সেটা হচ্ছে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার 2। অপশন 3 হচ্ছে দি ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন হচ্ছে অপশন স্টেজ নাম্বার 4 আর কনভেনশনাল লেভেল 2 আর স্টেজ হচ্ছে 4। এই লেভেলের মধ্যে একটা বাচ্চা যে লগুলো থাকে, যে অর্ডারগুলো থাকে, সেটা ব্লাইন্ডভাবে ফলো করে। যেমন একটা বাচ্চাকে বলা হবে যে তুমি ঘরের খেলা থেকে 1 ঘন্টার মধ্যেই আসতে হবে, একটা বাচ্চাকে বললেন, মানে অর্ডার দিয়ে দিলেন, তখন বাচ্চা 1 ঘন্টার মধ্যেই আসবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। তারপরের লেভেল পোস্ট কনভেনশনাল লেভেলের স্টেজ নাম্বার 5 হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট ওরিয়েন্টেশন। এই স্টেজের মধ্যে বাচ্চা কোয়েশ্চন করতে পারে, বাচ্চা না, এই থিওরিটা বাচ্চা অ্যাডাল্ট উভয়ের জন্য এই থিওরিটা, যে কোন স্টেজে আমাদের কীরকম হয়। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এই স্টেজের মধ্যে, যেমন একটা বাচ্চাকে বলা হলো তুমি ঠিক 1 ঘন্টার মধ্যে আসতেই লাগবে, তখন বাচ্চা তো ডরের ভয় আসবে, তাকে অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে বয় না, যদি বয়ের জন্য আসে তাহলে সেটা হবে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। কিন্তু এখানে বয় না, মানে একটা টাইম নির্ধারিত করা আছে, তোমার 8টার সময় ঘরের মধ্যে ঢুকতে হবে। যেমন আপনাকে বললো আপনার বাবা তুমি যা কিছু করো, তুমি 4টার আগে ঘরের মধ্যে আসতে হবে, তখন আপনি এই ল বা এই অর্ডারটা মারবেন। ল মানে যেমন আপনি রোডের দিকে যাচ্ছেন, রেড লাইট আছে, আপনি এটা রোডটা ক্রস করবেন না, এটা আপনি লটা মানলেন, এই ল, সেটা হচ্ছে স্টেজ 4 নাম্বার
কনভেনশন লেভেলের। তারপরের যে লেভেল সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল। পোস্ট কনভেনশনালের ফিফথ স্টেজ হচ্ছে দি সোশিয়াল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট ওরিয়েন্টেশন। এই স্টেজের মধ্যে একটা বাচ্চা কী করবে, কোয়েশ্চন করতে পারবে যে কেন আমি 8টার সময় আসবো, আমার কাজ আছে আমি আসলাম না, এটা বলতে পারবে এই স্টেজের মধ্যে। এই স্টেজ হচ্ছে সেটা। যদি একটা ল থাকে মানে এই লর বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবে, যেমন রেড লাইট থাকে, একটা ইমার্জেন্সি থাকে বাচ্চা, বা আপনি কি করবেন, রুটটা ক্রস করে নেবেন যে আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ ছিল, সেই জন্য সেটা হচ্ছে সোশিয়াল কন্ট্রাক্ট ইন্ডিভিজুয়াল রাইট। এরপরে যে 6 নম্বর স্টেজ আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল, সেটা সেলফ চুজেন প্রিন্সিপাল। যেমন অনেক বড় বড় জ্ঞানী যারা আছেন, যেমন মহাত্মা গান্ধী, এই ধরনের পার্সোনালিটি যারা আছে তারা করে মানে অন্যের জন্য একদম জান দিয়ে দেয়। এটা বলতে পারেন যে যাই হোক আমি তোমার জন্য জানটা দিয়ে দেব, যখন যেটা বলতে পারবে তখন একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছবে। Next question number 5. In Jean Piaget's theory, creation of new scheme on account of inability to understand environment. নিউ স্কিম তৈরি হচ্ছে, এনভায়রনমেন্ট কিছু জিনিস আছে সেটা আপনার বুঝতে ভুল হয়েছে, তারপরে আপনার নতুন স্কিমা তৈরি করতে হচ্ছে। যখন নতুন স্কিমা তৈরি করা হয় তখন সেটা হয় অ্যাকোমেন্ডেশন। অপশন 1 যেটা সেটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে অ্যাকোমেন্ডেশন। এখানে আপনি অ্যাসিমিলেশনের দিকে পা বাড়াবেন না, কারণ অ্যাসিমিলেশন যখন কোনো একটা ইনফরমেশন আমরা অ্যাড করি, যখন অ্যাড করা হয় তখন অ্যাসিমিলেশন হয়, আর অ্যাকোমেন্ডেশন যখন পরিবর্তন করে নতুন স্কিমা তৈরি করা হয়। এখানে বলা হচ্ছে নতুন স্কিমার কথা, এই নতুন স্কিমার জন্য এটা অ্যাকোমেন্ডেশন হয়েছে। কোনো ধরনের গলতফহমি রাখবেন না, আর এটা অফিসিয়াল আনসার কি অনুযায়ী বলছি, এটা হচ্ছে অ্যাকোমেন্ডেশন। নেক্সট question number 6. According to Jean Piaget, is concept framework that organizes and interprets inferior information. যে ইনফরমেশনগুলো অর্গানাইজভাবে থাকে, কোন জায়গার মধ্যে থাকে, একটা কনসেপ্ট কোন জায়গার মধ্যে থাকে, আপনার মস্তিষ্কের মধ্যেই তো থাকে। এই মস্তিষ্কর যে জায়গার মধ্যে যে কনসেপ্টটা আছে এই জায়গাকে বলা হয় স্কিম। অর্গানাইজভাবে আছে পকেট, অর্গানাইজ স্ট্রাকচার অফ এ নলেজ ইজ কল্ড স্কিম বা স্কিমাস। মানে এখন আমি বললাম মোবাইল, সাথে সাথে আপনার ব্রেইনের মধ্যে সিগন্যাল আসলো মোবাইল, এই যে সিগন্যালটা যে জায়গার মধ্যে মোবাইলটা রাখা আছে ব্রেইনের মধ্যে, এই জায়গাটাকে বলা হয় স্কিমা। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট question number 7. Rashmi uses a variety of tasks to cater the different learning potential of learners in her class and often make groups to facilitate peer learning. Which of the following theory support her action? মানে রেশমির ক্লাসে ডিফারেন্টভাবে স্টুডেন্টদের প্রতি কোনো অ্যাক্টিভিটি হয়েছে বা টাস্ক তৈরি হচ্ছে যেখানে গ্রুপটাকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে আর পেয়ারটাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে। পেয়ার লার্নিং, গ্রুপ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং, রেসিপ্রোকাল টিচিং, যেখানে গ্রুপের কথা আসবে তখন কোন থিওরিটা গ্রুপটাকে সাপোর্ট করে? বাইগস্কির থিওরি। বাইগস্কির সোশিও কালচারাল থিওরিটা গ্রুপটাকে অনেক সাপোর্ট করে। অপশন 2টা হচ্ছে সঠিক। এখানে সিগমন্ড ফ্রয়েড হবে না, কোলবার্গ হবে না, স্কিনারও হবে না। অপশন 2টা হচ্ছে সঠিক। লেভ বাইগস্কি গ্রুপটাকে ইম্পর্টেন্ট দিয়েছেন, সোশিয়ালটাকে ইম্পর্টেন্ট দিয়েছেন। নেক্সট question number 8. Which of the following is not example of scaffolding by teacher? এই স্ক্যাপফোল্ডিংটা দিয়েছেন বাইগস্কি, মানে একটা বাচ্চাকে আপনি টেম্পোরারি হেল্প দেবেন। স্ক্যাপফোল্ডিং, এখানে কোনটি স্ক্যাপফোল্ডিং হবে না? এখানে যদি আপনার স্ক্যাপফোল্ডিংয়ের মধ্যে কোনো কনফিউশন হয়ে যায় তাহলে এই অপশনগুলি থেকে আপনার স্ক্যাপফোল্ডিংটা ভালোভাবে বোঝা হয়ে যাবে। অপশন 1 হচ্ছে
মডেলিং স্কিল ফর ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশনের জন্য আপনি মডেলিং স্কিল করে দেখাতে পারেন। যেমন এক্সাম্পল, একটা বাচ্চা ডান্স করছে, ডান্সের একটা স্টেপ, তখন আপনি তাকে এজ এ মডেল হিসাবে ওই ডান্সের স্টেপটা করিয়ে দেখিয়ে দিলেন, মানে তাকে একটা টেম্পোরারি হেল্প দিয়ে দেখিয়ে দিলেন যে এই ডান্সের স্টেপটা এইভাবে করতে হয়, তখন দেখে সে বুঝে নেবে, তখন আপনি তাকে একটা হেল্প করছেন, অবশ্য টেম্পোরারি হেল্পটা করছেন। রুট মেমোরাইজেশন কখনো টেম্পোরারি হেল্প হতে পারে না। অপশন 2টা হচ্ছে ভুল আর এটা সঠিক। প্রম্পটস অ্যান্ড কিউজ, বাচ্চা কোনো একটা জিনিস করছে, আটকে যাচ্ছে, আপনি তাকে কিউজ দিচ্ছেন, কিংবা একটা কোয়েশনের উত্তরটা বলছে, একটা পার্ট পড়তে দিয়েছেন যে তুমি এই পার্টটা পড়ে যাও, তখন যেমন সে কিছু কিছু পড়ছে, তার আটকে যাচ্ছে, তখন আপনি একটু হিন্ট দিলেন এইভাবে পড়ো, তখন কি করবে, সেটা স্ক্যাপ ফোল্ডিং হয়ে যাবে। পিয়ার টিউটরিং, একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে টিউটর করাবে, তাও টেম্পোরারি হেল্প হতে পারে। অপশন 4টা সঠিক। আমাকে আপনারা পিয়ার টিউটরিং বলতে পারেন, আমি এখানে টিচার হিসাবে ক্লাস করাচ্ছি না, মনে করেন আমি আপনার ফ্রেন্ডস বা আপনার ভাই, এইভাবে বলতে পারেন পিয়ার টিউটরিং। অপশন 4টা হচ্ছে সঠিক, যে একজন আরেকজনকে শেখাবে। Next question number 9. Which of the following does not deficit appropriate strategies for learning in constructivist classroom? কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে কোনটি সঠিক হবে না? জানেন আপনারা যে কনস্ট্রাকটিভ যেখানে বাচ্চা অ্যাক্টিভ থাকবে সেই অপশনটা কনস্ট্রাকটিভিস্ট হবে। এনকারেজিং মাল্টিপল পার্সপেক্টিভ, একটা পার্সপেক্টিভে হচ্ছে না, আপনি আরেকটা পার্সপেক্টিভ ইউজ করছেন, অবশ্য হবে। গ্রুপ কোলাবোরেশন, একজন আরেকজনের সাথে গ্রুপের মধ্যে শিখবে, অবশ্য বাইগস্কিকে বলা হয় সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট, অবশ্য হবে। ড্রিল অ্যান্ড রিকল, বারবার বাচ্চা ড্রিল করবে, রিকল করবে, সেটা নেগেটিভ, সেটা কখনো কনস্ট্রাকটিভ ক্লাসরুমের মধ্যে হবে না। অপশন 3টা হচ্ছে সঠিক। এক্সপেরিমেন্টেশন, বাচ্চা এক্সপেরিমেন্ট করবে, বাচ্চা এক্সপ্লোর করবে, অবশ্য বাকিটি ঠিক আছে, কিন্তু অপশন 3 হচ্ছে নেগেটিভ, আর কোয়েশনের মধ্যেই বলেছিল নেগেটিভ। আচ্ছা, একটা জিনিস আপনারা অনেক খেয়াল রাখবেন, যে যখন কোয়েশনের মধ্যে নট, কোয়েশনটা ভালোভাবে পড়বেন। লিস্ট কিংবা অ্যাকসেপ্ট, এই ধরনের কোয়েশনের মধ্যে আমরা সবসময় ভুল করে নেই। যখন আপনারা কোয়েশন প্র্যাকটিস করবেন, তখন আপনারা বেশিরভাগ এই দিক দিয়ে খেয়াল রাখবেন, কারণ নট থেকে মার্কটা চলে যায়। যে কোয়েশনটা জানা থাকবে কিন্তু আপনি নটটা ভালো করে দেখলেন না, এই নোটের জন্য আপনার একটা মার্ক লস হয়ে গেল, আর 1 মার্কের জন্য অনেকে ফেল করেন, বেশিরভাগ স্টুডেন্ট ফেল করেন 1 মার্কের জন্য, আর এই 1 মার্কটা এই নোটটা নিয়ে যায়। এই নোটটাকে অনেক খেয়াল করে দেখবেন। আর এখন তো আপনারা বাক্কা 4-5টি ক্লাস থেকে নিয়েছেন, এখন আর যে কোনো ক্লাস সিডিপির দেখেন, যেমন লেটস লার্ন থেকেও দেখেন কিংবা আমার এখান থেকেও দেখেন, তখন আপনি কি করবেন, কোয়েশন আসার সাথে সাথে আপনি কোয়েশনটা স্টপ করে নিজে নিজে পড়বেন। এখন আপনার প্র্যাকটিসের সময় শুরু হয়ে গিয়েছে, কারণ অ্যাটলিস্ট আপনার অনেক জ্ঞান হয়ে গেছে, থিওরিটাও পড়ে নিয়েছেন, কোয়েশনও অনেকটি দেখে নিয়েছেন, এখন আপনি কোয়েশন প্র্যাকটিস করতে পারেন। কারণ আরেকটা জিনিস, কোয়েশন প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট, যদি আপনি প্র্যাকটিস করেন না, তাহলে আপনি হলের মধ্যে গিয়ে সময়টা চলে যাবে। শুধু সিডিপি সলভ করতে আপনার 1 ঘন্টা লেগে যাবে। সিডিপিটা প্রত্যেকটা সাবজেক্ট আধা ঘন্টার মধ্যে শেষ করতে হয়। সব থেকে ভালো যখন আপনি সিডিপিটা যদি 12 মিনিটের মধ্যে সলভ করতে পারেন, অ্যাটলিস্ট এমন কোয়েশন প্র্যাকটিস করবেন, মানে বেশি বেশি কোয়েশন প্র্যাকটিস করবেন, তখন আপনার স্পিডটা ইনক্রিজ হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনার স্পিড ইনক্রিজ হবে। প্র্যাকটিস কিভাবে করবেন, কোয়েশন অনলাইনের সাইট থেকে, সিটেটের সাইট আছে, সেই সাইটের মধ্যে থেকে কোয়েশন ডাউনলোড করে একটা পেপারের মধ্যে নাম্বারিং করে সেই নাম্বার দিয়ে দিয়ে আপনারা মোবাইলের মধ্যে কোয়েশন আর কাগজের মধ্যে একটা 1 থেকে 30 পর্যন্ত লিখে নেবেন। আর নেওয়ার সাথে সাথে কোয়েশনগুলো আপনি যেমন 1-এর আনসার 2, আপনি 1-এর সাথে একটা হাইফেন দিয়ে 2 লিখে দেবেন, এইভাবে কোয়েশন প্র্যাকটিস করবেন। একটা একদম ফ্রি কোয়েশন মক টেস্ট, আমার আইডিয়া এটা, আমি এইভাবে যাকে বলি যে মক টেস্ট, এটা হচ্ছে সবথেকে ভালো মক টেস্ট। আপনি প্রিভিয়াস ইয়ারগুলো ডাউনলোড করবেন সাইট থেকে, তারপরে একটি
পেপারের মধ্যে নাম্বার দেবেন আর মোবাইল থেকে দেখে দেখে এইভাবে প্র্যাকটিস করবেন, আপনার অনেক ভালো প্র্যাকটিস হবে। মক টেস্ট মোবাইলের মধ্যে দিতে লাগবে না, এটা মোবাইল থেকে আরও ভালো মক টেস্ট হবে, কারণ পেপার তো অফলাইনের জন্য এটা ভালো থাকে। কোয়েশ্চন নাম্বার 10 হচ্ছে, হু ডিসমিস দি আইডিয়া অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিফাইন্ড ইন্টেলিজেন্স ইন টার্মস অফ সেভারাল ডিস্টিংক্ট সেট অফ প্রসেসিং অপারেশন। অবশ্যই এটা পারবেন, কারণ প্রত্যেক ইয়ারের কোয়েশনের মধ্যে একটা না একটা হাওয়ার্ড গার্ডনার থিওরি থেকে কোয়েশন আসছে। ইন্টেলিজেন্সের যে একটাই, ইন্টেলিজেন্সটা একটা নয়, এক ফ্যাক্টর নয়, ইউনিফ্যাক্টর নয়, বা শুধু যে জেনারেল একটা এবিলিটি সেটা নয়, ইন্টেলিজেন্স কয়েক ধরনের আছে, সেট অফ ক্যাপাবিলিটিস সেটা বলতে পারেন। 8 টাইপস অফ ইন্টেলিজেন্স আছে, হাওয়ার্ড গার্ডনার দিয়েছেন। প্রথম যখন ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছিলেন তখন 7টা ছিল, কিন্তু রিভাইজ করে পরে থিওরিটার মধ্যে 8টা ইন্টেলিজেন্স হয়েছে। এখন এনসিইআরটির মধ্যে 8টা, আর সিটিটির মধ্যে কোয়েশন আসে যে ইন্টেলিজেন্স টাইপ কয়টা, হাওয়ার্ড গার্ডনার দিয়েছেন 8টা। অপশন 4 হচ্ছে সঠিক অপশন, হাওয়ার্ড গার্ডনার। নেক্সট question number 11. In constructivist classroom, emphasis should be placed on কনস্ট্রাকটিভ ক্লাসরুমের মধ্যে কিভাবে এমফেসিস করা হয়? সামেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সিঙ্গুলার অ্যাসেসমেন্ট, স্ট্যান্ডার্ডাইজড অ্যান্ড ইউনিফর্ম অ্যাসেসমেন্ট। কখনো স্ট্যান্ডার্ডাইজড হবে না, আর ইউনিফর্ম মানে প্রত্যেকের জন্য সেম হবে না, সিঙ্গুলার মানে প্রত্যেকের জন্য এক হয়ে যাচ্ছে হবে না। ফরমেটিভ আর সামেটিভটা জাজমেন্ট হয়ে যায়, যে পাস ফেইলের জন্য যেটা থাকে সেটা সামেটিভ থাকে। আর ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে বাচ্চাকে অ্যাসেস করা যায়, বাচ্চা যদি ভুল করে নেয় তাকে পুনরায় শেখানো যায়, এখানে ডায়াগনোস করা যায়, রিমিডিয়াল টিচিং দেওয়া যায়। কনস্ট্রাকটিভ ক্লাসরুমের মধ্যে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা ভালো হবে, অপশন 2টা সঠিক। আচ্ছা, চ্যানেলের মধ্যে আমি কমপ্লিট থিওরি দিয়েছি সিডিপির, সেই থিওরিটা আপনি দেখতে পারেন। প্রথমে থিওরিটা দেখবেন, তারপরে কোয়েশন যদি দেখেন তাহলে ভালো হবে, কিংবা 2-3টি যদি কোয়েশন দেখেও আপনি থিওরিটা দেখেন তখন আপনি থিওরিটা আরও ভালোভাবে ক্যাচ করতে পারবেন। আর বাংলার পেডাগজির ক্লাসগুলো দেখতে পারবেন। চ্যানেলের মধ্যে যে পেপার 2-র জন্য ক্লাস দেওয়া হবে, বেঙ্গলি কিংবা ইংলিশ কিংবা সিডিপি, সেগুলি আপনি প্রত্যেকটা দেখবেন। এখানে পেপার 1 পেপার 2-র মধ্যে কোনো তুলনা নেই, কারণ কোয়েশন পেপার 1-এরটা 2-র মধ্যে আসে আর 2-টা 1-এর মধ্যে আসে, এইভাবে রিপিট করতে থাকবে। কোয়েশনগুলো দেখলে বুঝতে পারবেন কোনো ধরনের কঠিন নয়, এক লেভেলেরই থাকে কোয়েশনটা। অনেক সময় পেপার 2-র কোয়েশন সহজ থাকে। কোয়েশ্চন নাম্বার 12 হচ্ছে প্রাইভেট স্পিচ। এটা তো আই থিঙ্ক 4টি ভিডিওর মধ্যে 3বার কোয়েশনটা আসলো। প্রাইভেট স্পিচ ইন ভাইগোস্কি থিওরি, ভাইগোস্কি থিওরির মধ্যে প্রাইভেট স্পিচটা কি? ইজ ইন্ডাকটিভ অফ চিলড্রেন্স ইগোসেন্ট্রিজম, যে বাচ্চা প্রাইভেট স্পিচটাকে পেঁয়াজে ইগোসেন্ট্রিজম বলেছেন, এটা হবে না। হিন্ডার্স চিলড্রেন্স অ্যাকশন অ্যান্ড বিহেভিয়ার, এই প্রাইভেট স্পিচটা বাধা দেবে, হবে না। হেল্প চিলড্রেন টু রেগুলেট দেয়ার বিহেভিয়ার হোয়াইল ডুইং কমপ্লেক্স টাস্ক, প্রাইভেট স্পিচ হচ্ছে সেটা যখন একটা বাচ্চা কোনো একটা কাজ করছে বা যে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে সে নিজেকে গাইড করছে কিছু কথা বলে, এটা হচ্ছে প্রাইভেট স্পিচ। ফর এক্সাম্পল, আপনি ঘরের মধ্যে আপনার ঘরের যে আলমিরা আছে, সেই আলমিরাটা আপনি ঠিক করতে বলছেন, এই জিনিসটা আমার ওখানে রাখলে সুন্দর লাগবে, এইভাবে কথা বলছেন। এই ধরনের যে কথাগুলো, এইগুলোকে বলা হয় প্রাইভেট স্পিচ। ভাইগোস্কি 3 ধরনের স্পিচ দিয়েছেন: সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ। প্রাইভেট স্পিচ যেগুলি ভার্বালি থাকে, মানে যে কথাগুলো শোনা যায়, মুখে মুখে বলে বাচ্চা নিজেকে ডাইরেকশন দেয়, সেটা হচ্ছে প্রাইভেট। আর সাইলেন্ট ইনার হচ্ছে সেটা যেটা মনের ভিতর বলা হয়, যখন আপনি মনে মনে কোনো জিনিস চিন্তা করেন, মনে মনে কথা বলেন, সেটা হয়ে যায় সাইলেন্ট ইনার স্পিচ। আর সাইলেন্ট ইনার স্পিচ থেকে এত কোয়েশন আসে না, কোয়েশন যখনই আসে প্রাইভেট স্পিচ থেকে। কোনো এক বছর ছাড়া নেই যে প্রাইভেট স্পিচ থেকে কোয়েশন আসে না এইভাবে। অপশন 3 হচ্ছে সঠিক। ইন অ্যান ইন্ডিকেশন দ্যাট কগনিশন ইজ নেভার ইন্টারলাইজড, এটা নয়। Next question number 13. Dolls and pink dresses are usually associated with girls, while cars and blue dress are usually associated with boys. মানে ডলস পুতুল যেগুলো আছে আর যে পিঙ্ক কালার ড্রেস আছে সেটা
গার্লসের সাথে জড়িত করা হয়। আর ব্লু ড্রেস কিংবা যে কার আছে সেটাকে বয়েজের সাথে জড়িত করা হয়। এই ধরনের যে সমাজের মধ্যে কুরীতিগুলো চলে আসছে এটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপিং। যে স্টিরিওটাইপিংয়ের কোয়েশ্চন প্রত্যেক বছর আসে যে ছেলেরা কাঁদতে পারবে না, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, এই ধরনের যে কথাবার্তাগুলো থাকে এইগুলোকে স্টিরিওটাইপ বলা হয়। যেমন কোনো টয় কিংবা যে কোনো জিনিস স্পেসিফিক সেক্সের সাথে আপনি জড়িত করেন সেটাকে বলা হয় স্টিরিওটাইপিক্যাল থট। এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং অপশন 4। আর এটা সমাজ থেকে দেওয়া, জেন্ডারটা সমাজ থেকে দেওয়া হয় যে বয়েজ এটা করবে, ছেলে মেয়ে এটা করবে, এই ধরনের এটা সমাজই দিয়ে থাকে। জেন্ডার হচ্ছে সোশিয়াল কনস্ট্রাক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, অ্যাসার্শন রিজনিং। আমাদের যতটি কোয়েশ্চন ডিসকাস করলাম প্রথম আসলো অ্যাসার্শন রিজনিং। এখন কোয়েশ্চনের মধ্যে অনেক অ্যাসার্শন রিজনিং দিয়ে থাকে। অ্যাসার্শন রিজনিংটা আপনি সলভ করতে পারবেন যখন আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড অনেক প্রিভিয়াস কোয়েশনগুলো ইম্পর্টেন্ট থাকে। প্রিভিয়াস কোয়েশনের উপর ভিত্তি করে অ্যাসার্শন রিজনিং থাকে। কনসেপচুয়াল ক্লিয়ারিটি হতে হলে প্রিভিয়াস কোয়েশন মানে যেমন 18, 19, 21 অফলাইনের যে কোয়েশনগুলি ছিল একদম প্রথমের সেই কোয়েশনগুলি থেকে কনসেপ্টটা তৈরি হয় সিডিপির। যে কোনো সাবজেক্টের কনসেপ্ট যদি ফুল কনসেপ্ট তৈরি করতে চান তাহলে আপনি 18, 19 এই কোয়েশনগুলি দেখবেন। আমি শুরু করেছি কোয়েশন ক্লাস ওই কোয়েশন দিয়ে 18 থেকে 18 কোয়েশন থেকে শুরু করেছি, মানে আপনার কনসেপ্টটা যাতে ভালোভাবে তৈরি হয়। কিন্তু আমি একদম 24 পর্যন্ত আসব। অনলাইনের মধ্যে অনেকটি পেপার আছে, যদি কনসেপ্ট তৈরি করতে চান তাহলে আপনার 18, 19, 21 এইগুলি ইম্পর্টেন্ট কনসেপ্টটা তৈরির জন্য। আর প্র্যাকটিস করার জন্য আপনার অনলাইনে যে কোয়েশন পেপার ছিল সিটেটের মধ্যে অনলাইন হয়েছিল 2021 আর 22-এর মধ্যে একবার। এখানে আই থিঙ্ক 23টা পেপার হয়েছিল, মানে 23 দিন পরীক্ষা চলছিল আর 23টা পেপার আছে। আর 2022-23-এর মধ্যে অনলাইন হয়েছিল, এই অনলাইনের মধ্যেও 23টা পেপার আছে। এই কোয়েশনগুলি আপনি প্র্যাকটিস করবেন, এগুলি প্র্যাকটিসের জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা কনসেপ্ট থেকে 10-12টি পিওআইকিউজ পাবেন। এক কনসেপ্ট থেকে যত ধরনের কোয়েশন করার অনলাইনের মধ্যে করে নিয়েছে। আর এই কোয়েশনটি প্র্যাকটিসের জন্য অনেক ইম্পর্টেন্ট থাকবে। এই যে কোয়েশন পেপার আমি ডিসকাস করছি এটা হচ্ছে অনলাইনের কোয়েশন পেপার। 2021 এবং 22-এর মধ্যে যে অনলাইন পেপার হয়েছিল সেই অনলাইন পেপারের একটি পেপার। আর যে বাংলা পেডাগজি আছে ইউটিউবের মধ্যে ক্লাস করানো হয় বাংলা পেডাগজির যে অফলাইনের 2013, 12, 16 এই ধরনের কোয়েশনগুলি ইউটিউবের মধ্যে বাংলা পেডাগজির ক্লাস করানো হয়। কিন্তু যে অনলাইনে যে 21-22-এ অনলাইন হয়েছিল কিংবা 22-23-এ অনলাইন হয়েছিল এই কনসেপ্ট এই ধরনের কোয়েশন এখন বর্তমানে কোয়েশন আসে, কিন্তু ওই কোয়েশনটা বাংলার মধ্যে ডিসকাস করা হয় না। এই চ্যানেলের মধ্যে শুধু একমাত্র অনলাইনের কোয়েশনগুলি ডিসকাস আগেও করা হচ্ছে আর এখনও একদম কমপ্লিট বাংলার সিলেবাস আমি তৈরি করব, তাই আপনারা বাংলা পেডাগজি এই চ্যানেল থেকে কমপ্লিটভাবে দেখতে পারেন। বাকি যদি সেই চ্যানেল খুঁজতে যান তাহলে আপনারই লস হবে। 2013, 14 এই ধরনের কোয়েশনটি এখন একদম ইম্পর্টেন্ট নয়। যে 2018-র আগের যে কোয়েশন এই কোয়েশনগুলি এখন একদম ইম্পর্টেন্ট নয়, এগুলি আপনার দেখেও লাভ নেই কারণ এগুলি অনেক সহজ কোয়েশন, কিন্তু ইম্পর্টেন্ট থাকে আপনার অনলাইনের যে কোয়েশন সেই কোয়েশনগুলি। আর বাংলা পেডাগজি আমি তৈরি করাচ্ছি অনেক একদম বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যাব। কোনো ধরনের টেনশন করবেন না বাংলা নিয়ে, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে। বাংলা দেখলে আপনার আরেকটি ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনার তো 2টা ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই 2টি ল্যাঙ্গুয়েজ আমি কমপ্লিট করে দেব। শুধু বাংলা দিয়ে বলতে পারেন, ইংলিশেরও কয়েকটি ক্লাস দেব, দেখে নিতে পারেন। বেসিক থেকে দেব, যেগুলি ক্লাস দেব প্রথমে বেসিকটা ঠিক করতে হবে, পরে কঠিনগুলোর দিকে যাবেন। আচ্ছা, অ্যাসার্শন রিজনিং এটা একটু ভালো করে বুঝিয়ে দেব। এটা আমাদের মধ্যে প্রথম আসলো কোয়েশনটা। অ্যাসার্শন হচ্ছে এডুকেশন ফেলস দি চাইল্ড হুয়েন চিলড্রেন আর এক্সপেক্টেড টু রিপ্রোডিউস নলেজ ইন মোর অর লেস
দি সেম ওয়ে ইট ওয়াজ রিসিভড, যেভাবে বাচ্চারা পড়াশোনাটা রিসিভ করছে ঠিক ওইভাবে যাতে রিপ্রোডিউস করে, মানে যেভাবে কোয়েশনটা শিখলো ঠিক ওইভাবে কোয়েশনটা যেন আনসার শিটের মধ্যে লিখে নেয়, এটাকে বলা হচ্ছে রিপ্রোডিউস। আর তখন কি হয়, এডুকেশন ফেল হয়ে যায়। একটা বাচ্চা যখন ফেল হয়ে যায় তখন সিস্টেমটা ফেল হয়। অবশ্য এই জায়গাটা, এই কথাটা একদম সঠিক। যখন বাচ্চা যেভাবে রিসিভ করে ঠিক ওইভাবে রিপ্রোডিউস করে তখন এডুকেশনটা ফেল হয়ে যায়, মানে পড়াটা ফেল হয়ে যায়। অবশ্য এই কথাটা একদম 100% সঠিক। তারপরে রিজন, রিপ্রোডাকশন অফ ইনফরমেশন ইজ মিনিংফুল ইন্ডিকেটর অফ চিলড্রেন্স লার্নিং। একটা বাচ্চা যেভাবে আনসারটা শিখলো ঠিক ওইভাবে আনসারটা লিখে দিলে তখন লার্নিংটা মিনিংফুল হবে। কখনো এই লার্নিংটা মিনিংফুল হবে না, এটা অপশন ভুল। কারণ এর আগে বলে দিয়েছে এটা ফেল হয়ে যাচ্ছে, এডুকেশন সিস্টেমটা ফেল হয়ে যাচ্ছে এই জিনিসটা করে। যেভাবে আনসার শিখলো ঠিক ওইভাবে লিখে এডুকেশন ফেল হয়ে যাবে। এখানের মধ্যে সঠিক অপশন হচ্ছে এ ইজ ট্রু আর আর ইজ ফলস। অপশন 3 যেটা সেটা হচ্ছে সঠিক। এটা বুঝতে পারছেন, অপশন এ হচ্ছে সঠিক আর অপশন 3 নাম্বার হচ্ছে সঠিক। এ ইজ ট্রু আর ইজ ফলস। এখন আমরা যে এখানের মধ্যে অপশন যেগুলি আছে সেগুলি একটু বুঝে নেব। অপশন 1টা দেখেন, এই আনসারের সঠিক অপশন ছিল অপশন 3, কিন্তু এখন ওই অপশনগুলি বলছে কারণ এই কোয়েশনটা আমাদের মধ্যে প্রথম আসলো অ্যাসারশন রিজনিং, আর এখন বেশিরভাগ অ্যাসারশন রিজনিং থাকে। অপশন 1 হচ্ছে both a and r true and r is the correct explanation of a। এর মানে হচ্ছে মানে এ এবং এটাও শুদ্ধ আর আরটাও শুদ্ধ, আর এর ব্যাখ্যা আর এর মধ্যে হচ্ছে, তখন এটা হবে সঠিক। এ অ্যান্ড আর ট্রু, আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আরটা হচ্ছে এর কারেক্ট এক্সপ্লেনেশন, মানে মিল আছে, একটি আরেকটির সাথে মিল আছে আর সেটার এক্সপ্লেনেশন এটাই দিচ্ছে, তখন সেটা হবে both a and r true, r is the correct explanation of a। পরে দেখে নেন অপশন 2 যেটা both a and r true but r is not the correct explanation। এটার মতলব হচ্ছে মানে এ এবং আর দুটি শুদ্ধ আছে কিন্তু এক্সপ্লেনেশনটা করতে পারছে না আরটা, তখন সেটা হবে মানে এটা শুদ্ধ আর আরটাও শুদ্ধ কিন্তু আর এর ব্যাখ্যা করতে পারছে না। তারপরে এ ইজ ট্রু আর ইজ ফলস, এটা তো বুঝেছেন, এটার কোয়েশন। বোথ এ অ্যান্ড আর ফলস মানে দুটি ভুল। এটা আই হোপ এটা এই কোয়েশন বুঝতে পারছেন আপনি। নেক্সট কোয়েশন দেখি, কোয়েশন নাম্বার 50। কোয়েশন নাম্বার 15, হোয়াট ইজ দি রুল অফ টিচার অ্যান্ড স্টুডেন্টস ইন কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে টিচার আর স্টুডেন্টদের রুলটা কি? বোথ স্টুডেন্ট অ্যান্ড টিচার আর প্যাসিভ, মানে তারা নিষ্ক্রিয় থাকবে। টিচার আর স্টুডেন্ট প্যাসিভ থাকবে, কখনো প্যাসিভ থাকবে না। টিচার কিংবা স্টুডেন্ট বোথ অ্যাক্টিভ থাকবে, এটা ভুল। স্টুডেন্টস আর অ্যাক্টিভ বাট টিচার্স আর প্যাসিভ, স্টুডেন্টস অ্যাক্টিভ থাকবে আর টিচার প্যাসিভ থাকবে, এটাও হবে না। বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট আর অ্যাক্টিভ, এটাই আমাদের সঠিক অপশন। টিচার ইজ অ্যাক্টিভ বাট স্টুডেন্ট আর প্যাসিভ, এটাও হবে না। Next question, question number 16. How can teacher create an inclusive environment for learners from different caste group in classroom? কিভাবে ডিফারেন্ট কাস্ট, যে অনেকটা কাস্ট থাকতে পারে, শিডিউল কাস্ট থাকতে পারে, শিডিউল ট্রাইব থাকতে পারে, মুসলিম কাস্ট কিংবা হিন্দু কাস্ট এই ধরনের থাকতে পারে, তখন টিচার প্রত্যেককে কিভাবে ইনক্লুড করবেন? বাই রিফ্লেক্টিং অন হার ওন স্টিরিওটাইপস অ্যান্ড বিলিভ দি কনস্ট্যান্ট লার্নিং এক্সপিরিয়েন্স অফ চিলড্রেন। একটা টিচার কী করবেন, নিজের যে পেডাগজি আছে নিজের পেডাগজির মধ্যে রিফ্লেক্ট করবেন যে আমি কি কোনো একটা কাস্ট নিয়ে বাজে মন্তব্য করছি কিংবা কোনো কাস্টের প্রতি আমার বাজে ধারণা আছে। অবশ্য তিনি নিজের পেডাগজির মধ্যে এটা রিফ্লেক্ট করবেন, এটা অপশন ঠিক আছে, অপশন 1 ঠিক আছে। ইনক্লুড ডাইভার্সিটি অফ চিলড্রেন্স এক্সপিরিয়েন্স ইন দি ক্লাসরুম, এই ডাইভার্সিটিকে আপনি ইনক্লুড করবেন, প্রত্যেক স্টুডেন্টকে ইনক্লুড করবেন। ডাইভার্সিটি কখনো অবস্টাকেল নয়, মানে বাধা দেবে না। অপশনের মধ্যে আসবে ডাইভার্সিটি ইজ এন অবস্টাকেল, কখনো ডাইভার্সিটি অবস্টাকেল নয়, ডাইভার্সিটি ইজ নট অ্যান অবস্টাকেল। ক্রিয়েট অ্যান
ইনস্টিটিউশনাল ইথোস দ্যাট হ্যাজ এ স্ট্রং এমফেসিস অন ইকুয়ালিটি, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যেন সমানতা হয়, মানে ইকুয়াল দেখেন আপনার চোখে প্রত্যেক বাচ্চা যেন সমান থাকে, কে ধনী কে গরিব এইভাবে থাকবে না, প্রত্যেক বাচ্চার প্রতি আপনার সম্মান থাকবে, ইকুয়ালিটির দিকে খেয়াল রাখবেন, অবশ্যই এটা হবে সঠিক। ইনকারেজ চিলড্রেন টু অ্যাডাপ্ট এক্সিস্টিং স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, কখনো যে কারিকুলাম যেটা থাকবে, কারিকুলাম হচ্ছে একটা, যেমন স্কুলের কারিকুলাম, স্কুল যেদিন থেকে শুরুয়াত হয় আর যেদিন শেষ হবে যত কিছু থাকবে সেটা কারিকুলামের মধ্যে ইনক্লুড করা থাকবে। তাহলে কি স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম হবে না, ফ্লেক্সিবল কারিকুলাম থাকবে। কারিকুলাম নিয়ে অনেক কোয়েশন আসে ল্যাঙ্গুয়েজের মধ্যেও, এটা হবে না, ফ্লেক্সিবল হবে, স্ট্যান্ডার্ডাইজ নয়। তো এখানে আই থিঙ্ক অপশন আছে, হ্যাঁ অপশন 4টা হবে না, অপশন 4 না হলে আমাদের অপশন 2টা কেটে যাবে, 3টাও কেটে যাবে, আর অপশন 1 আর 4-এর মধ্যে আছে, 1-এর মধ্যে আছে 2, দেখি 2-র মধ্যে আছে ইনক্লুড ডাইভার্সিটি অফ চিলড্রেন এক্সপিরিয়েন্স, এটা লাগবে, তাহলে আমাদের 1 অপশনটা সঠিক হবে, ডাইভার্সিটিটাকে ইনক্লুড করবেন, অপশন 1 হচ্ছে সঠিক, 4-এর মধ্যে অপশন 2টা নেই। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 17। Ramnik has a student with visual impairment in her class. In the context, what instructional adaptation should be she make in an inclusive classroom? Inclusive classroom মানে এই বাচ্চাটাকে কিভাবে সে ইনক্লুড করবে। রামনিক হচ্ছে একজন টিচার, আর ও টিচার একটি স্টুডেন্ট আছে যার ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, মানে তার দেখতে কোনো কিছু অসুবিধা হচ্ছে, সে চোখে দেখতে কিছু অসুবিধা হয়, সেই ধরনের একটা স্টুডেন্ট আছে, তখন তাকে ইনক্লুড করতে হলে আমাদের কি করতে হবে, ইউজিং এ ভ্যারাইটি অফ ভিজুয়াল প্রেজেন্টেশন। যে রামনিত ভিজুয়াল প্রেজেন্টেশন মানে যে প্রেজেন্টেশনগুলো দেখা যায় সামনাসামনি, ভিজুয়ালি একটা বাচ্চা দেখতে পারে না, তখন তাকে ভিজুয়াল প্রেজেন্টেশন দেখে তো হবে না, তাহলে রামনিক এটা করবে না, অপশনটা কাটা গেল। নেক্সট কোয়েশন, প্রোভাইডিং লট অফ প্রিন্ট বুকস, অনেক প্রিন্ট বুকস দিয়ে দেবে কিন্তু সে দেখতে পারে না, প্রিন্ট বুক দেওয়ার কোনো তো মতলব নেই, সেটাও কেটে গেল। মেকিং ইউজ অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল সাচ এস 3 ডাইমেনশনাল ম্যাপস অ্যান্ড চার্টস, টেক্সটাইল ম্যাটেরিয়াল দেবে, যখনই দেখবেন একটা বাচ্চার চোখে কিছু সমস্যা, দেখতে অসুবিধা হচ্ছে, এই ধরনের স্টুডেন্টকে টেক্সটাইল ম্যাটেরিয়াল দেওয়া হয়। টেক্সটাইল ম্যাটেরিয়াল মানে যে বাচ্চা টাচ করে ফিল করতে পারে, এই ধরনের ম্যাটেরিয়াল। 3D মডেল বা 3D ম্যাপস দিতে পারেন, 3D চার্ট দিতে পারেন, অবশ্যই এটা ঠিক, অপশন 3টা হচ্ছে সঠিক। গিভিং লট অফ স্মল প্রিন্ট ওয়ার্কবুক, যদি স্মল প্রিন্ট ওয়ার্কবুক থাকে তাহলে সে দেখতে পারবে না, অপশন 3টা হবে সঠিক। Next question, question number 18. Rina always thinks varied solution for any problem given in the task. This characteristic of রিনা কি করে, যে কোনো একটা সলিউশনের অনেকটা সলিউশন করতে পারে, যে কোনো একটা প্রবলেমের অনেক সলিউশন বার করতে পারে, তখন রিনার ক্যারেক্টারিস্টিকটা কী ধরনের ক্যারেক্টারিস্টিক, মেন্টাল এম্পায়ারমেন্ট, কখনো মেন্টাল এম্পায়ার, এটা মেন্টালি কোনো অসুবিধা সেটা নয়। লো কম্প্রিহেনশন মানে পড়তে তার কম্প্রিহেনশনটা বুঝতে অসুবিধা সেটা নয়। কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে মাল্টিপল সলিউশন নয়, সলিউশন একটা থাকে, মানে এই যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, এখানে আর যা কিছু আসুক সেই কোয়েশনটা চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, কিংবা এটাকে বলা হয় ক্লোজ ইন্ডেড কোয়েশন। রিনা একটা প্রবলেমের অনেকটা সলিউশন বার করতে পারে, তখন ডাইভার্জেন্ট থিঙ্কিং, অপশন 4টা হচ্ছে সঠিক। ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে একটা প্রবলেমের বিভিন্ন ধরনের সলিউশন হতে পারে, বা যে কোনো একটা আনসারের বিভিন্ন ধরনের সলিউশন বার করতে পারবে, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং কিংবা ক্রিয়েটিভ থিঙ্কিংও সাথে জড়িত থাকবে, অপশন 4টা হচ্ছে সঠিক। ডাইভার্জেন্টের সাথে ক্রিয়েটিভিটিটা জড়িত। Next question, question number 19. Raju writes 61 as 16 and often gets confused between the letters B and D. These are primary characteristic of
রাজু রাজু 61 আর 16 এর মধ্যে কনফিউজড হয়ে যায় যে এটা 16 না এটা 61, এটার মধ্যে সে কনফিউজড হয়ে যায়। আর এটা বি না এটা ডি, এটার মধ্যে কনফিউজড হয়ে যায়। তখন রাজু হচ্ছে ডিসলেক্সিয়ার গ্রস্ত। মানে রাজুর যে বাচ্চা বি কে ডি বলে, ডি কে সরে ওয়াজ বলে আর ওয়াজকে স বলে, এই ধরনের বাচ্চা ডিসলেক্সিয়ার প্রবলেম থাকে। অপশন 1টা হচ্ছে সঠিক। অপশন 2 হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম একটা বাচ্চা বারবার রিপিটেটিভ ব্যবহার করে, তখন সেটা হচ্ছে অটিজম। লার্নার হেল্পনেস হচ্ছে তারা, যেমন একটা বাচ্চা 3-4 বার কোনো একটা জিনিস করলো, তখন তার এই জিনিসটা হলো না, তখন সে ভাবলো যে না আমার দ্বারা হবে না, তখন সেটাকে বলা যাবে লার্নার্স হেল্পনেস। যেমন কেউ একজন বলতে পারে আমি 3 বার সিটেট দিয়েছি কিন্তু আমার সিটেটটা ক্র্যাক করতে পারছি না, মানে আমার দ্বারা পসিবল নয়, আমার দ্বারা সম্ভব নয় সিটেটটা পাস করা, তখন তাকে বলা হবে লার্নার হেল্পনেস। তারপরের অপশন হচ্ছে ডিসগ্রাফিয়া হচ্ছে লিখার সাথে সম্পর্কিত। মানে একটা বাচ্চা লিখার সময় ডিটাকে বি লেখে আর বিটাকে ডি লেখে, এই ধরনের লিখার সাথে যে সম্পর্ক যেটা থাকবে সেটা হবে ডিসগ্রাফিয়া। আর ডিসলেক্সিয়ার সাথেও লিখা সম্পর্কিত আছে, এটা অপশনের উপর ডিপেন্ড করবে। যদি স্পেসিফিকভাবে মেনশন করে দেয় শুধু লিখা, তাহলে ডিসগ্রাফিয়া। আর যদি একটা বাচ্চা পড়তেও পারছে না সাথে লিখতে পারছে না, তখনও ডিসলেক্সিয়া হবে। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 20। স্পেশালি এবলড চিলড্রেন ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম ক্যান বি বেনিফিট ফ্রম। স্পেশালি এবলড চিলড্রেন ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে কীভাবে বেনিফিট হবে? সেটিং ইন্ডিভিজুয়ালাইজড গোল। সেটিং ইন্ডিভিজুয়ালাইজড গ্রুপ গোল হচ্ছে সেটা, যেমন একটা ক্লাসের মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটির বাচ্চা থাকতে পারে, তখন একটা বাচ্চাকে বলতে পারেন যে তুমি আর্টসের মধ্যে অনেক ভালো হতে পারো, তোমার ড্রয়িংটা অনেক সুন্দর। আরেকটা বাচ্চাকে বলতে পারো তুমি টিচার হতে পারবে। এই ধরনের যে কোনো একটা ইন্ডিভিজুয়ালাইজড গোল করে নিতে পারবে, অবশ্য এটা সঠিক আছে। কম্পিটিটিভ ইথোস, কখনো কম্পিটিটিভ ইথোস হবে না। তারপর হচ্ছে কোঅপারেটিভ লার্নিং, অবশ্য কোঅপারেটিভ লার্নিং হবে, একজন আরেকজনের কাছ থেকে শিখবে। স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন নয়, ফ্লেক্সিবল ইনস্ট্রাকশন রাখতে হবে, এটা হবে না। এখানে অপশন চুজ করতে হবে। অপশন 1 and 3 হচ্ছে সঠিক। অপশন 3 নম্বরের মধ্যে দেখেন 1 আর 3 সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 21। হাউ আর চিলড্রেন আন্ডারস্টুড ইন এ কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম। যারা কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম আছেন, যেমন বাইগস্কি কিংবা পিয়াজে, চিলড্রেনকে কীভাবে বুঝেন? প্যাসিভ বিংস মানে নিষ্ক্রিয়, কখনো প্যাসিভ বিংস বুঝবেন না। তারপরে মিনিয়েচার অ্যাডাল্টস মানে বড়দের একটা সমরূপ, এটা হবে না। অ্যাজ বিং বর্ন এভিল হু হ্যাভ টু বি সিভিলাইজড, তারা একজন দুষ্ট জন্ম হয় আর তাদেরকে সিভিলাইজড করতে হবে। মানে যেভাবে ব্রিটিশরা কী করেছিল, ইন্ডিয়ানদেরকে বলেছিল যে এগুলি এবিল হতে পারে, তাদেরকে আমাদের সিভিলাইজড করা দরকার, এটা হবে না। এস বিং বর্ন উইথ এ কিউরিসিটি টু এক্সপ্লোর দি ওয়ার্ল্ড, এই যে কনস্ট্রাকটিভিস্ট যারা আছেন তারা মনে করেন যে বাচ্চারা কিউরিসিটি নিয়ে জন্ম হয় আর তারা এক্সপ্লোর করতে পারবে ওয়ার্ল্ডের মধ্যে, অবশ্য অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 22। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট চিলড্রেন্স ফেইলিয়ার ইজ কারেক্ট। একটা বাচ্চা যখন ফেল করে তখন সেটা ফেলের বিষয় কারেক্ট কোনটা হবে? যে কোনো জিনিস ফেইলিয়ার হতে পারে। চাইল্ডস ফেইলিয়ার ক্যান অলওয়েজ বি অ্যাট্রিবিউটেড জেনেটিক ডিফিসিট, এই জন্য বাচ্চা ফেল হচ্ছে, সেটা জেনেটিক হেরিডিটি থেকে হয়েছে, সেটা হবে না। চাইল্ডস ফেইলিয়ার ইজ এ রিফ্লেকশন অন দি সিস্টেমস ইনএবিলিটি টু কেটার দি হার ইন্ডিভিজুয়াল নিডস, একটা বাচ্চা তখন ফেল হবে যখন তার নিড যেগুলো আছে সিস্টেম সেটা পুরো করতে পারলো না, অবশ্য তখন ফেল হবে। একটা বাচ্চা ফেল হলে সিস্টেমটা ফেল হয় না, বাচ্চা ফেল হয়, বাচ্চা ফেল হয় না, সিস্টেমটা ফেল হয়, অবশ্য এটা সঠিক আছে।
Children whose parents have themselves never been to স্কুল আর নট ইন্টারেস্টেড ইন দি এডুকেশন ফোর্ড, মানে যাদের প্যারেন্টস স্কুলের মধ্যে কোনোদিন যায় নাই সেটা এটা হবে না। চিলড্রেন বিলঙ্গিং টু মার্জিনালাইজড কমিউনিটিস আর নট ক্যাপেবল অফ অ্যাচিভিং একাডেমিক সাকসেস, যারা মার্জিনালাইজড কমিউনিটিতে হাসিয়া করেন, মানে কিছু যেমন অনেক দূরের যাদের মেটেরিয়ালগুলো পায় নাই তাদেরকে বলে নেন মার্জিনালাইজড কমিউনিটি, স্কুল কিংবা এই ধরনের ফ্যাসিলিটিসগুলো পায় নাই তারা, এটাও হবে না। এটা সঠিক অপশন হচ্ছে অপশন 2, চাইল্ডস ফেইলার ইজ রিফ্লেকশন অফ দি সিস্টেম ইনএবিলিটি, মানে সিস্টেমকে দোষ দেওয়া হচ্ছে। চিলড্রেনকে কখনো একটা বাচ্চাকে আপনি দোষ দেবেন না, সবসময় সিস্টেমের মধ্যে দোষটা খুঁজে বার করবেন। মানে আনসারটা সলভ করতে গেলে কখনো বাচ্চাকে গালাত বলবেন না, বাচ্চা যাই করে যা নিয়ে আসে সেটা একদম महत्वपूर्ण মনে করবেন, মানে ইম্পর্টেন্ট মনে করবেন। যদি মার্কটা সিকিউর করতে চান 1 মার্ক। আপনার মনে হতে পারে কি মানে সঠিক যে বাচ্চা দুষ্ট, কিন্তু যদি মার্কটা সিকিউর করতে চান কখনো বাচ্চার প্রতি কোনো ধরনের ঘৃণা আনবেন না। জাস্ট নর্মালি বললাম, আর আমাদের এইভাবে থাকা উচিত। সিটেটের পেডাগজিগুলো পড়লে মানে অনেক বোঝা যায় যে পড়ার দরকারই নেই স্কুলের মধ্যে, এমনিতেই বাচ্চা শিখবে, কিন্তু রিয়েলিটির মধ্যে খুব কম এইভাবে বাস্তবের মধ্যে হয়। কিন্তু কোনো অনেক স্কুল আছে ঠিক যেভাবে আমরা পড়েছি সিটেটের মধ্যে, যারা সিবিএসসির মধ্যে পড়েছেন তাদের জন্য একদম হুবহু যে কথা আছে একদম ঠিক আছে, কিন্তু আমরা যারা আদার ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়েছি আমাদের জন্য এই যে এটা পড়াগুলো পড়ছি একটু অড লাগতে পারে, যে এইভাবে করা হয় এইভাবে করা হয়, হ্যাঁ এইভাবে করা হয়। অনেক স্কুল আছে যেগুলি সেন্ট্রাল স্কুল আছে সেগুলির মধ্যে স্কুলে এইভাবে পড়ানো হয়, কিংবা বাচ্চাদেরকে কখনো কিছু করা হয় না। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 23, how can a teacher enhance effective learning in her elementary classroom, ক্লাসরুমের মধ্যে কিভাবে ইফেক্টিভ মানে ভালো লার্নিংটা করাতে পারেন? বাই ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, কখনো ড্রিল প্র্যাকটিস করে ইফেক্টিভ লার্নিং হবে না। বাই এনকারেজিং কম্পিটিশন করেও হবে না। বাই কন্ডাক্টিং দি কন্টেক্সট টু লিভস অফ দি স্টুডেন্টস, আচ্ছা যে স্টুডেন্টস যে জায়গার মধ্যে থাকছে সেই জায়গার সাথে আপনি কানেক্ট করে পড়াবেন। অবশ্য মানে এনসিএফ কি বলছে, বাচ্চা রিয়েল লাইফের সাথে জড়িত করবেন। এই আনসার বা অপশনের মধ্যে বলছে যে আপনি রিয়েল লাইফের সাথে যুক্ত করবেন, অবশ্য এটা সঠিক আছে। বাই অফারিং রিওয়ার্ড অ্যান্ড এভরি স্টেপ ইন লার্নিং, মানে প্রত্যেকটা স্টেপে তাকে রিওয়ার্ড দেবেন। প্রত্যেকবার বাচ্চা একটা কোয়েশনের আনসার সমাধান করলো, একটা ম্যাথসের একটা চকলেট, আরেকটা আনসার সলভ করলো আরেকটা চকলেট, এটা কখন হবে না। কিংবা একটা প্যারেন্টস এইভাবে করবেন যে একটা বাচ্চা পড়ছে, প্রতিদিন তাকে 10 টাকা দিচ্ছেন, এই যে 10 টাকা এটা হয়ে যাচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। আর এক্সট্রিনসিক মোটিভেশনটা বেশি দিন চলে না, মানে ইন্টারেস্টটা খতম হয়ে যায় পড়ার প্রতি। ইন্ট্রিনসিক মোটিভেশন বলে বাচ্চা নিজে নিজে মোটিভেট হতে লাগবে। অপশন 3টা হচ্ছে সঠিক। Next question number 24. Anupama, a science teacher, often make linkage in her classroom with the concept students are studying in mathematics. ম্যাথসের কনসেপ্টের সাথে সায়েন্সটাকে লিঙ্কেজ করছেন, এটাকে কি বলা হয়? This kind of pedagogy would help in transfer of learning and promote interdisciplinary, হ্যাঁ এটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। একটা সাবজেক্টটাকে আরেকটা সাবজেক্টের সাথে লিঙ্কেজ করছেন, এটাকে বলা হয় ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে সিডিপির মধ্যে এটাকে ইন্টারডিসিপ্লিনারি বলা হচ্ছে, কিন্তু কোনো সময় দেখবেন যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ভাষা আরেকটি ভাষার সাথে যখন রিলেট করা হয় তখন সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। এখানে এটা ঠিক আছে ইন্টারডিসিপ্লিনারি। উড হিন্ডার ইন অ্যাকুইজিশন অফ নলেজ, এটা বাধা দেবে না, এটা বাচ্চা কনসেপ্টটাকে বুঝতে আরও বেশ ভালোভাবে বুঝবে। উড হিন্ডার ইন লার্নিং এজ উড ইনক্রিজ দি স্টুডেন্টস বার্ডেন, এটা বার্ডেন হয়ে যাবে, হবে না। আর হিন্ডারও করবে না, হিন্ডার মানে বাধা। উড প্রমোট মিসকনসেপশন এবং স্টুডেন্ট চিলড্রেনদের প্রতি বাচ্চাদের প্রতি এটা নিয়ে মিসকনসেপশন তৈরি হবে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25.
কোয়েশ্চনটা অনেক লেন্দি লাগে, এই জন্য একটু সময় লাগছে এই পেপারের মধ্যে। দি ইনফরমেশন রিলেট টু দি procedure of riding a bike, folding laundry, and experience of climbing a tree as a 7 years old is stored in, যেমন আপনার মেমোরির মধ্যে প্রথম যখন আপনি বাইক চালানো শিখেছিলেন সেটা এখন পর্যন্ত যদি আপনাকে বলি, আপনি অবশ্যই বলতে পারবেন যখন আপনি বাইক চালানো শিখেছিলেন। যদি 7 বছরের সময় কোনো একটা কাজ করে থাকেন, কোনো আপনার অনেক মহত্বপূর্ণ কাজ থাকে, সেটা আজ দিন পর্যন্ত আপনার চাইল্ডহুডের মেমোরি আপনার কাছে থাকবে। যদি প্রথমবার আপনি গাছের বান ক্লাইম্বিং করেন গাছের মধ্যে, সেটা মনে থাকবে। এই ধরনের মেমোরি কোন ধরনের মেমোরি? শর্ট টার্ম মেমোরি না লং টার্ম, না সেন্সরি না ওয়ার্কিং? এটা হচ্ছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি থাকার কারণে তো আজ এত বছর পরেও আপনি যেদিন প্রথমবার বাইক চালিয়েছিলেন সেটা মনে আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26। আচ্ছা, কোনো সময় আমার কোয়েশ্চন পড়তে একটু অসুবিধা হয়, এটা একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমি এইবার প্রথম সিডিপিটা ডিসকাস করছি। এর আগে বেঙ্গলিটা ডিসকাস করছি। আগেরবার আমি ভালো করে ডিসকাস করছি বেঙ্গলি, কিন্তু এর আগেরবার ডিসকাস করেছিলাম বেঙ্গলি, জাস্ট কোয়েশ্চনগুলো বলেছিলাম। কিন্তু এইবার যে বেঙ্গলি ডিসকাস করব অনেক ভালোভাবে, কারণ আমার অ্যাটলিস্ট 4 বারের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, নিজে পড়েছি, কিংবা প্রায় 2 বার ইউটিউবের মধ্যেও আমি দিয়েছি ক্লাস, তাই এখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আর আই থিঙ্ক 4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমার। Which of the following statement about understanding of children's error in correct? Not correct. নটটা অনেক খেয়াল করবেন, মানে বাচ্চাদের যে ভুলটার বিষয় কোনটি সঠিক নয়। ইট হেল্পস ইন অ্যাসেসিং গ্রেড অ্যান্ড পজিশন টু স্টুডেন্টস ইন ক্লাস। এখান থেকে আমরা, মানে বাচ্চা যদি ভুল করে তখন এখান থেকে আমরা এটা অ্যাসেস করবে, এটা বোঝা যাবে যে তার কোন গ্রেডে বা কোন পজিশনে আছে, তার পজিশনটা, তার র্যাঙ্ক। এখানে পজিশন বলতে ভালো পজিশন নয়, মানে র্যাঙ্কের কথা বলা হচ্ছে, এটা হবে না, এটাই আমাদের নট কারেক্ট, এটা সঠিক করে নিই। বাকি একটা অপশন পড়ে যে থেমে যেতে পারবেন না, প্রত্যেকটা অপশন পড়া লাগবে। ইট মেক্স দি টিচার অ্যাওয়ার অফ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ চিলড্রেন। অবশ্য টিচার বুঝতে পারবেন যদি একটা বাচ্চা কিছু ভুল করে, তাহলে টিচার অ্যাওয়ার হবেন, তিনি বুঝতে পারবেন কোথায় ভুল করছে, জানতে পারবেন, তিনি পরে ঠিক করে দিতে পারবেন। অবশ্যই এটা সঠিক আছে, এররের বিষয়ে এটা সঠিক। Understanding of errors is meaningful in teaching learning process as a natural part of learning. এররটা হচ্ছে লার্নিংয়ের একটা ন্যাচারাল পার্ট অবশ্য, আর এটা মিনিংফুল, কারণ টিচার রিফ্লেক্ট করতে পারেন ভুলটা। যদি টিচারের মধ্যে কোনো গলতি থাকে তিনি শুধরাতে পারবেন, আর বাচ্চাদের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে তিনি সেটা ঠিক করতে পারবেন। অবশ্যই এটা সঠিক। ইট গিভস ইনসাইট ইনটু চিলড্রেন্স থিঙ্কিং। বাচ্চাদের কীভাবে থিঙ্কিং আছে সেটাও ইনসাইট তাকে, মানে বুঝতে দেয় আমাদের টিচারকে যে তারা কিভাবে চিন্তাটা করছে। অবশ্যই এটা সঠিক কোনটি নয়, অপশন 1টা সঠিক নয়, আর এটাই হচ্ছে আমাদের নট কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27। Which type of motivation is associated with activities that are enjoyable of satisfying in themselves? যে নিজেকে স্যাটিসফাই করার জন্য এটা কী ধরনের মোটিভেশন 2 ধরনের, ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন যখন রিজন আমার নিজের কাছে থাকবে, মানে আমার ভালো লাগছে আমি পড়ছি, এই মোটিভেশনটা আমার নিজের ইচ্ছাকৃতভাবে যেটা করব সেটা হবে ইন্ট্রিনসিক মোটিভেশন। আর এক্সট্রিনসিক মোটিভেশন যখন রিজনটা বাড়ে থাকবে, মানে আমি ডান্ডার জন্য পড়ছি, চকলেটের জন্য পড়ছি, পরীক্ষায় পাস করছি এই জন্য বাবা আমাকে বাইক কিনে দিবেন, পরীক্ষা এই জন্য পাস করছি বাবা আমাকে একটি আইফোন কিনে দেবেন, এই ধরনের যে ধরনের মোটিভেশনটা থাকবে সেটা থাকবে এক্সট্রিনসিক মোটিভেশন। আর পড়তে হলে এক্সট্রিনসিক মোটিভেশনটা সঠিক নয়, পড়তে হলে ইন্ট্রিনসিক মোটিভেশন, আপনার নিজের ইচ্ছাটা লাগবে। এখানে এনজয়েবল এন্ড স্যাটিসফাইং দেমসেলফ, মানে নিজের কথা বলা হচ্ছে। ইন্ট্রিনসিক মোটিভেশন অপশন 1 হচ্ছে সঠিক, বাকিগুলো সঠিক নয়। নেক্সট কোয়েশ্চন, টিচার্স এক্সপেকটেশন ফ্রম হার স্টুডেন্টস। একটা বাচ্চার যে
টিচারের এক্সপেকটেশন থাকবে, এই এক্সপেকটেশনটা অনেক পজিটিভ প্রভাব ফেলে বাচ্চার প্রতি, যে বাচ্চাকে বলতে পারেন তুমি অনেক ভালো করতে পারবে, তুমি আগে দিয়ে অনেক ভালো করবে, এই ধরনের যে एक्सेप्टेशन আছে সেটা কি করবে, हैव ए सिग्निफिकेंट इम्पैक्ट ऑन देयर लर्निंग, उनके अधिगम पर महत्वपूर्ण प्रभाव डालता है, মানে ইম্পর্টেন্ট থাকে, অবশ্য এটা অনেক ইম্পর্টেন্ট থাকে, এটা ঠিক আছে। শুড নট বি কোরিলেট উইথ দি স্টুডেন্টস লার্নিং, মানে এটা পড়ার সাথে আপনি অ্যাড করবেন না, অবশ্য বলতে পারেন তুমি এইবার অনেক ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু বলছে এটা বলতে পারবেন না, কোরিলেট করতে পারবেন না। ডু নট হ্যাভ এনি এফেক্ট অন দি স্টুডেন্টস লার্নিং অ্যান্ড সেলফ এফিসিয়েন্সি, এটা যে কোনো রকমের এফেক্ট করে না। যদি আচ্ছা একজন টিচার এইভাবে এক্সপেকটেশনটা রাখেন যে তুই এইবার ফেল করবে এই ধরনের, তখন এটা একটা বাচ্চার প্রতি এটা প্রভাব ফেলবে, এফেক্ট করবে, এটাও ভুল হয়ে গেল। আর এ সোল डिटर्मिनेंट ऑफ द चिल्ड्रंस लर्निंग, आर ए सोल डिटर्मिनेंट्स बच्चा के अधिगम के लिए एकमात्र निर्धारक है, মানে এটা শুধু বাচ্চার জন্য শুধু এটাই থাকবে, টিচারের এক্সপেকটেশন এটা নয়, বাচ্চার নিজেরও তো কিছু লাগবে। এটা অপশন 1 হচ্ছে সঠিক, হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দেয়ার লার্নিং, আর এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এর আগের যে কোয়েশ্চন ছিল একবার প্রিভিয়াস ভিডিওর মধ্যে, সেটা ছিল যে এই এক্সপেকটেশনটা পজিটিভ ইম্প্যাক্ট না নেগেটিভ থাকে, পজিটিভ থাকে, আর এটার মধ্যে যে দিয়েছে আবার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, জাস্ট মডিফাই করলো, পজিটিভের জায়গায় সিগনিফিকেন্ট দিয়ে দিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, এ চাইল্ড সেন্টার ক্লাসরুম ক্যান বি ক্রিয়েটেড বাই, কীভাবে চাইল্ড সেন্টার ক্লাসরুমটা তৈরি হবে, প্রোভাইডিং টাইমলি ফিডব্যাক টু দি লার্নার্স অ্যাবাউট দেয়ার পারফরমেন্স, কেউ কোন সময় কতটুকু করছে ফিডব্যাক দেবে, ফিডব্যাকটা অনেক ইম্পর্ট্যান্ট থাকে, অবশ্যই এটা সঠিক আছে। ডিসকারেজিং কোয়েশ্চন অ্যান্ড কিপিং লার্নার্স প্যাসিভ, বাচ্চাদেরকে আপনি একটা বাচ্চা কোয়েশন করলে তাকে ডিসকারেজ করবেন, মানে কোয়েশনটা করতে দেবেন না, তাকে বাচ্চাকে প্যাসিভ রাখবেন, বাচ্চাকে সবসময় অ্যাক্টিভ রাখবেন, প্যাসিভ নয়। আর কোয়েশনকে কখনো ডিসকারেজ করবেন না, কোয়েশন সবসময় এনকারেজ করবেন। এই কোয়েশনটা আসে যে একটা বাচ্চাকে কোন সময় বোঝা যাচ্ছে সে মোটিভেটেড আছে, যখন একটা বাচ্চা কোয়েশন করছে তখন তাকে মোটিভেটেড আসছে বোঝা যায়। এই কোয়েশনটা অনেক আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে। Providing frequent tests and keeping learners in an entertainment state of fear, frequent test করে নেওয়া হয় না চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে। প্রমোটিং কম্পিটিশন বিটুইন লার্নার্স, একজন আরেকজনের প্রতি কম্পিটিশন করবে চাইল্ড সেন্টারের মধ্যে না, কম্পিটিশনের জায়গায় কী করবে, কোঅপারেটিভ করবে, কোলাবোরেটিভ লার্নিং করবে। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রপোজেস, ন্যাশনাল এডুকেশন কি প্রপোজ করেছে, রিডাকশন ইন দি কন্টেন্ট অফ স্কুল কারিকুলাম, স্কুলের যে কারিকুলাম আছে সেগুলি রিডাকশন করবে, মানে এত বেশি ঝামেলা কারিকুলামের মধ্যে রাখবে না যাতে বাচ্চারা বোর্ডম ফিল করে কিংবা বেশি মানে কঠিন যাতে না হয়, অবশ্যই এটা হতে পারে। ইনক্রিজড ফ্লেক্সিবিলিটি অফ স্কুল কারিকুলাম, অবশ্যই স্কুল কারিকুলামের মধ্যে ফ্লেক্সিবিলিটি হবে, এটা হবে। এমফেসিস অন রুট লার্নিং, রুট লার্নিংকে কখনো এমফেসিস করাবে না, এনইপি হোক কিংবা এনসিএফ হোক, যে কোনো ডকুমেন্ট হোক, কখনো বলবে না যে রুট লার্নিংটাকে ইম্পর্টেন্ট দেবে না, এটা হবে না। এমফেসিস অন ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে প্রমোট করা হয় ক্লাসরুমের মধ্যে, এটা এনইপি হোক আর এনসিএফ হোক, যে কোনো ডকুমেন্ট হোক, এগুলির কথা বলবে। অপশনের মধ্যে কোন জায়গার মধ্যে 1, 2 and 3, অপশন 2-র মধ্যে আছে 1, 2 and 3, সো অপশন 2টা কারেক্ট। এখানে আমাদের একটা সেট পুরো কমপ্লিট হলো। সো এই ক্লাসের মধ্যে আপনারা কয়টি আনসার সঠিক হলো এটা বলবেন, আর এখন থেকে মন করবেন যে আপনার যে সিটেটের জন্য ক্লাসটা শুরু হয়ে গেছে, এই যে ক্লাসগুলো পাবেন, এর আগে যেগুলো ছিল আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য ছিল যে 4টা ক্লাস, আর এই ক্লাস থেকে এই অনুযায়ী এখন কোয়েশনগুলি আসে। আগের যে কোয়েশন সেগুলির থেকে কোয়েশন আসে, কিন্তু ওই জায়গার থেকে আপনার কনসেপ্টটা মজবুত হবে, দেখবেন এখন প্র্যাকটিস করবেন। আর যারা
কমপ্লিট থিওরির ম্যারাথনটা দেখেছেন কমেন্টের মধ্যে জানাবেন ম্যারাথনটা কিভাবে হয়েছে। আর যদি দেখেন না তাহলে বাংলা মিডিয়াম কমপ্লিট সিডিপি পেডাগজির ম্যারাথন চ্যানেলের মধ্যে আসে প্লেলিস্টের মধ্যে আপনি প্রথম ভিডিও সিডিপির প্লেলিস্টের মধ্যে প্রথম ভিডিও যেটা পাবেন সেটা কমপ্লিট সিডিপির ম্যারাথন হবে, সেটা দেখে নেবেন। অনেক ভালোভাবে ডিসকাস করেছি আর টেলিগ্রামের মধ্যে নোটস দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নোটসটা কেমন হয়েছে পরে একবার জানাবেন, কারণ প্রত্যেক প্রিভিয়াস ইয়ার কোয়েশন কোন টপিকের সাথে রিলেট করে আমি নোটসটা তৈরি করেছি, একটা ফিডব্যাক দিবেন। সো এখানে আমাদের ক্লাসটা কমপ্লিট হলো। যারা যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বাংলা পেডাগজির ক্লাসগুলো দেখবেন, কারণ একটা অনেক ভালো করে ক্লাসগুলো দেওয়া হচ্ছে বাংলার ক্লাস। আপনারা অনেক খোঁজাখুঁজি করে দেখবেন যে বাংলা পেডাগজির ক্লাস কোন চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে, আর সেগুলি দেখে আপনি একটা ফিডব্যাক দিতে পারেন আমার চ্যানেলের মধ্যে যে ক্লাসটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে দেখবেন বাংলা পেডাগজির ক্লাসগুলো। বাকি যে চ্যানেলের মধ্যে ক্লাসগুলো হচ্ছে আপনাদের জন্য অনেক ভালো হবে। অন্যান্য কোনো চ্যানেল থেকে যদি দেখেন আর সাথে এই চ্যানেলটাকে ফলো করেন, কারণ আমি 30টা সেট আলোচনা করব। ইবিএসেরও কয়েকটি পেপার আমি দিয়ে দেব, সেটাও দেখবেন। ইবিএসও আপনার জন্য ইম্পর্টেন্ট হবে, যে এখন নতুন টাইপের কোয়েশনগুলি আমি ইবিএসের মধ্যে ইনক্লুড করছি। বাকি বেসিক তো আপনার যে কোনো একটা চ্যানেল থেকে প্রিপেয়ার করবেন, সেটার সাথে আপনি এই চ্যানেলটাকে ফলো করতে পারেন আপনার লাভের জন্য। সো ধন্যবাদ আপনাদেরকে।